শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। ঘটনা শুরুর আগে একটি ছোট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারের সদস্য হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন। কারণ আজকের এপিসোড 19-এ যে দুটি ঘটনা শুনবেন তা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমরা কি সত্যি একা? আর যে ছায়াগুলো আমরা দেখি সেগুলো কি শুধুই আলোর খেলা, নাকি আরও কিছু? আর যারা আগে থেকেই সাথে আছেন, আজকের এপিসোডটি কেমন লাগলো তা লাইক বাটনে ক্লিক করে আর কমেন্টে লিখে জানান, আমি প্রস্তুত, যদি আপনি এই আতঙ্কের যাত্রায় আমাদের সাথে থাকার সাহস রাখেন। আজকের প্রথম ঘটনা ফেনীর এক তরুণীর সাথে জিনের ভালোবাসার করুণ ও ভয়ঙ্কর কাহিনী। আর দ্বিতীয় ঘটনা মুম্বাইয়ের একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, যে কিনা কেউ জানেনি আসলে ছিল এক প্রেতাত্মা। প্রতিটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন দুজন ভিন্ন ব্যক্তি, যারা সরাসরি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তাদের নাম আমি উল্লেখ করব, কারণ তাদের সাহসিকতার জন্যে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা চান তাদের সত্যি ঘটনা শুনে অন্যরা সতর্ক হোক। প্রথম ঘটনা, ফেনীর সেই মেয়ে যাকে ভালোবেসে বসেছিল এক জিন। ভালোবাসা নাকি ধ্বংস? এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফেনী শহরের বাসিন্দা জনাব সাকিব আহমেদ। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে, তার আত্মীয়ার পরিবারের ওপর দিয়ে যাওয়া এই ভয়াবহ দুর্ভাগ্যের কথা আমাদের জানানোর জন্য। তিনি অনুরোধ করেছেন আসল নামগুলো গোপন রাখতে, তাই আমরা মেয়েটির নাম দেব নিশাত, পরিবর্তিত নাম। তার বাবার নাম রফিকুল ইসলাম। ঘটনাটি শুরু হয় 2023 সালের অক্টোবর মাসে। নিশাত তখন ফেনীর একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, বয়স 18। পরিবারটি মধ্যবিত্ত, খুব ধার্মিক ও সংসারী। নিশাতের একটি অভ্যেস ছিল, সে রাত 10টার পর প্রায়ই ছাদের ওপর যেত আকাশের তারা দেখতে, মোবাইলে গান শুনতে। এক শনিবার রাত 14 অক্টোবর, আকাশে হালকা মেঘ। নিশাত ছাদে বসে আছে। হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে। ফিরে তাকায়, কেউ নেই, কিন্তু ঠান্ডা এক বাতাস তার গায়ে লাগে। পরের দিন রাতেও একই অনুভূতি, তবে এবার সাথে যোগ হয় এক গন্ধ, কস্তুরী ও গোলাপ মিশ্রিত এক অতি প্রাকৃত সুবাস। কয়েক রাত পর নিশাত স্বপ্ন দেখতে শুরু করে, এক অদ্ভুত সুন্দর স্বপ্ন। এক সুদর্শন যুবক প্রাচীন রাজপুত্রের মতো পোশাকে তাকে ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে। যুবকটি নিজেকে রিয়াদ বলে পরিচয় দেয়, বলে সে এই এলাকার প্রাচীন বাসিন্দা, একসময়ের এক ক্ষমতাধর জিন সম্প্রদায়ের রাজকুমার। অনেক বছর ধরে সে নিশাতকে পর্যবেক্ষণ করছে এবং এখন তাকে ভালোবেসে ফেলেছে। স্বপ্নে নিশাত প্রথমে ভয় পায়, কিন্তু রিয়াদের আচরণ, তার কথাবার্তা এতটাই ভদ্র আর মোহনীয় যে সে ধীরে ধীরে আকৃষ্ট হয়। স্বপ্নে রিয়াদ তাকে বিভিন্ন অলংকার, সুন্দর সুন্দর জিনিস উপহার দেয়। নিশাত জেগে উঠলে দেখতে পায় তার বালিশের পাশে সত্যি সত্যি একটি পুরনো ডিজাইনের কিন্তু দামি দেখতে সোনার চুড়ি পড়ে আছে। নিশাত প্রথমে কাউকে কিছু বলেনি, কিন্তু স্বপ্নগুলো নিয়মিত হতে থাকে। রিয়াদ তাকে বলতে থাকে সে তাকে বিয়ে করতে চায়, তার সাথে তার নিজের জগতে নিয়ে যাবে, যেখানে সে এক রাজকন্যার জীবন পাবে। সে বলতো, তুমি মানব দেহে আটকা পড়ে আছো, আমি তোমাকে মুক্তি দেব, আমরা চিরকাল একসাথে থাকব। নিশাতের আচরণে পরিবর্তন আসতে শুরু করে। সে উইথড্রন হয়ে পড়ে, সারাক্ষণ ড্রাউজি থাকে, বই নিয়ে বসলে কিছুই পড়ে না। তার মা প্রথম লক্ষ্য করেন নিশাত প্রায় একা একা কথা বলে, হাসে, কখনো কাঁদে। একদিন মা তাকে জিজ্ঞেস করলে নিশাত সব কথা খুলে বলে। পরিবার ভয় পেয়ে যায়। স্থানীয় এক পীরের শরণাপন্ন হন তারা। পীর সাহেব নামাজ পড়ে কিছু আয়াত তিলাওয়াত করে বলেন, এক শক্তিশালী জিন মেয়েটিকে পছন্দ করেছে, সে তাকে নিয়েই যেতে চায়, তোমরা মেয়েকে সাবধান করো, সে যেন কোনোভাবেই জিনটির প্রস্তাবে রাজি না হয়, রাজি হলেই বিপদ। পরিবার নিশাতকে বোঝানোর চেষ্টা করে। নিশাত নিজেও ভয় পেয়ে যায়। সে রিয়াদকে স্বপ্নে বলতে থাকে, তুমি যাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যেতে চাই না। এখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর অধ্যায়। রিয়াদের ব্যবহার একদম বদলে যায়। সেই মোহনীয় রাজকুমার এখন রাগে উন্মত্ত এক ভয়ঙ্কর সত্তায় পরিণত হয়। প্রথম আঘাত, এক রাত নিশাতের ঘরের আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কেউ ভাঙেনি, আচমকাই আয়নার গায়ে রক্তের মতো লাল কিছু দাগ দেখা যায়, যা শুকিয়ে গেলে একটু উত্তাপে আবার ভিজে উঠত।
পরদিন নিশাতের গায়ে নীল দাগ পড়ে, যেন কেউ তাকে চিমটি কেটেছে বা জোরে ধরে রেখেছে। দ্বিতীয় আঘাত, নিশাতের বাবা রফিকুল ইসলামের ছোট দোকান। এক সকালে দেখেন দোকানের সব মালপত্র ভেঙে চুরমার। তালা ঠিক আছে, সিসিটিভি ফুটেজে শুধু একটি সাদা ধোঁয়াটে আলোর বল ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর স্ক্রিন নয়েজে ভরে যায়। রিয়াদের হুমকি। নিশাদ এখন জেগে জেগেই রিয়াদের কণ্ঠস্বর শুনতে পায়, একটা ভয়ঙ্কর গভীর কণ্ঠ। সে বলে, তুমি আমার, যদি আমার সাথে স্বেচ্ছায় না আসো, আমি তোমার পরিবারকে ধ্বংস করে দেব, এক এক করে নিশ্চিহ্ন করব। তুমি শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসবে, কিন্তু তখন তুমি শুধু একটা ছায়া হয়ে যাবে। ঘটনাগুলো মারাত্মক রূপ নেয় 2023 সালের ডিসেম্বর মাসে। নিশাতের ছোট ভাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোহেল স্কুল থেকে ফেরার পথে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তাররা কিছুই খুঁজে পায় না, কিন্তু সোহেল জ্ঞান ফেরার পর বলে, একটা কালো মানুষ, খুব লম্বা, তার চোখে আগুন। সে আমাকে বলে, তোমার বোনকে বলো সময় শেষ হয়ে আসছে। এরপর নিশাতের মায়ের ওপর আক্রমণ। তিনি রান্নাঘরে থাকা অবস্থায় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডারের নব নিজে থেকে খুলে যায় এবং চুলার আগুন জ্বলে উঠতে থাকে। সৌভাগ্যক্রমে অন্য কেউ সেখানে ছিল, না হলে ভয়াবহ কিছু হতো। একই দিনে বাড়ির বৈদ্যুতিক তারগুলো থেকে স্ফুলিঙ্গ ছিটকে বেডরুমের কার্পেটে আগুন ধরে যায়। পরিবার আরও কয়েকজন আলেম আউলিয়ার সাহায্য নেয়। কিছুদিন শান্তি থাকে, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। নিশাতের বাবা রফিকুল ইসলাম হঠাৎ করে একটি সড়ক দুর্ঘটনায় পড়েন। একটি খালি ট্রাক, যার চালক বলেছে ব্রেক ফেল করেছিল, তাকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হন। আশ্চর্যের ব্যাপার, দুর্ঘটনার আগের রাতে নিশাত আবার রিয়াদের কণ্ঠ শুনেছিল, আজ রাতে তুমি তোমার প্রিয় কারো চিৎকার শুনবে। রফিকুল ইসলাম হাসপাতালে থাকা অবস্থায় নিশাতের উপর চাপ আরও বাড়ে। সে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। এক রাত সে স্বপ্নে দেখে রিয়াদ তাকে একটি কালো পালকিতে বসিয়ে এক বিশাল অন্ধকার মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে। চারপাশে শুধু কান্নার শব্দ। রিয়াদ বলে, দেখো, এরা সবাই সেই মানুষ যারা আমাকে না বলেছিল, এখন এরা শুধু কাঁদতে জানে। সাকিব ভাইয়ের কথায়, এই অবস্থায় আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়, যিনি রাজশাহীর একজন খুবই বয়স্ক ও খ্যাতিমান পীর সাহেবের সাথে যোগাযোগ রাখেন, তার সাহায্য নেওয়া হয়। তিনি ফোনে কিছু শোনেন এবং নিশাতের একটি আঙুলের ছাপ তর্জনী তার কাছে পাঠানো হয় এক বিশেষ পদ্ধতিতে। 3 দিন পর তিনি ফোন করে বলেন, এই জিনটি অত্যন্ত শক্তিশালী ও দাম্ভিক। এটি শুধু নিশাতকে চায় না, এটি এই পরিবারের বরকাত বা ডিভাইন ব্লেসিং খেয়ে ফেলতে চায়, যাতে তারা চিরতরে দুর্বল ও অভিশপ্ত হয়ে থাকে। এটির সাথে সরাসরি লড়াই করা যাবে না। একটি বিশেষ হেফাজতি তাবিজ এবং কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলো ছিল খুবই কঠোর। 1. নিশাতকে 40 দিন পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার পর বাইরে বের হওয়া যাবে না। এমনকি ঘরের ভেতরও ছাদে যাওয়া যাবে না। তার ঘরে সব সময় একটি নির্দিষ্ট আয়াতাল কুরসির রেকর্ডিং চালু রাখতে হবে, খুব কম ভলিউমে। 3. প্রতিদিন ফজরের আগে নির্দিষ্ট সংখ্যক ফোয়া কিছু বিশেষ দোয়া পড়তে হবে পরিবারের সবাইকে। 4. সবচেয়ে কঠোর শর্ত, নিশাতকে কখনোই একা থাকতে দেওয়া যাবে না। তার সাথে সব সময় একজন প্রাপ্তবয়স্ক মহিলা সদস্য থাকবেন। এই নিয়মগুলো মানার প্রথম সপ্তাহেই ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা দেয়। বাড়ির দরজা জানালা নিজে থেকেই আচমকা ভেঙে পড়ার উপক্রম হয়। রাতগুলোতে বাড়ির চারপাশে অস্বাভাবিক চিৎকার ও হাসির শব্দ ভেসে আসে। নিশাতের ঘরের দেয়ালে নিজে থেকেই আরবি হরফে লেখা দেখা যায়, সব বৃথা, তুমি আমার। কিন্তু পরিবার দমে যায়নি। 40 দিনের মাথায় পীর সাহেব নিজে ফেনীতে আসেন। তিনি একটি বিশেষ আমল সম্পন্ন করেন নিশাতের বাড়িতে। সাকিব ভাই সে রাতের বর্ণনা দিতে গিয়ে এখনও কাঁপেন। ওই রাতটা ছিল জুমার রাত। পীর সাহেব নির্দিষ্ট জায়গায় বসে আমল শুরু করলেন। আমরা সবাই অন্য ঘরে দোয়া পড়ছিলাম। হঠাৎ নিশাতের ঘর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, কিন্তু সেটা নিশাতের কণ্ঠস্বর নয়, এক প্রাণঘাতী গলাচিড়া ধরনের আওয়াজ। বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো। বাড়ির সব আলো নিভে গেল, জেনারেটর থাকতেও। তারপর একসাথে সব কুকুর বিড়াল আচমকা চিৎকার করতে শুরু করলো পাড়ায়। এই অবস্থা প্রায় 1 ঘন্টা স্থায়ী ছিল। তারপর হঠাৎ নিস্তব্ধতা, ঘোর অন্ধকার।
তারপর ধীরে ধীরে জেনারেটরের আলো ফিরে এলো। পীর সাহেব বেরিয়ে আসলেন, খুব ক্লান্ত। তিনি বললেন, ওকে বেঁধে রেখেছি, কিন্তু এটা সম্পূর্ণ চলে যায়নি, এটা অপেক্ষা করবে। নিশাতের বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত এবং তার প্রথম সন্তান হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে। সাকিব ভাই জানান, এখন নিশাতের অবস্থা কিছুটা উন্নত হয়েছে। সে আবার কলেজে যাচ্ছে, কিন্তু এখনও সন্ধ্যার পর বাইরে যায় না। পরিবারের সবাই এখনও সেই অভিশপ্ত দিনগুলোর কথা মনে করলে শিউরে ওঠেন। এবং আশ্চর্যভাবে নিশাতের সেই প্রথম পাওয়া সোনার চুড়িটি তারা ফেলে দিলেও সেটি বারবার ফিরে আসে বাড়ির কোণা না কোণায়। শেষ পর্যন্ত পীর সাহেবের নির্দেশ মেনে সেটি একটি নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা হয়েছে। সাকিবের শেষ কথা, আমি বিশ্বাস করতাম না এসব জিনিসে, কিন্তু আমি আমার চোখের সামনে দেখেছি আমার চাচা অর্থাৎ রফিকুল ইসলাম কিভাবে প্রায় মরতে বসেছিলেন। আমি রিয়াদের কণ্ঠস্বর রেকর্ডিংয়ে শুনেছি, একটা বিকট অমানসিক গলার শব্দ। এগুলো মনের ভুল নয়, এগুলো সত্যি। আমি এই ঘটনা শেয়ার করছি যেন অন্য কোনো মেয়ে, অন্য কোনো পরিবার এরকম জিনের ভালোবাসার ফাঁদে না পড়ে। সাবধান থাকুন, বিশেষ করে রাত 10টার পর কারো ডাকে সাড়া দেবেন না। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা, মুম্বাইয়ের ভূত অ্যাম্বুলেন্স, যে চালক মরেছিল 12 বছর আগে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মুম্বাইয়ের বাসিন্দা এক তরুণ ডাক্তার, ডক্টর অরুণ শর্মা, নাম পরিবর্তিত। অসংখ্য ধন্যবাদ অরুণকে তার ইন্টার্নশিপের সময় দেখা এই আতঙ্কের ঘটনাটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তিনি এখনও তার পরিচয় গোপন রাখতে চান, কারণ সংশ্লিষ্ট হাসপাতালটি একটি বড় ও নামকরা প্রতিষ্ঠান। ঘটনাটির সময়কাল 2022 সালের জুলাই থেকে সেপ্টেম্বর। অরুণ তখন মুম্বাইয়ের একটি প্রাইভেট মাল্টি স্পেশালিটি হাসপাতালে ইন্টার্ন ছিলেন। হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল অত্যন্ত ব্যস্ত। সেখানে বেশ কয়েকজন চালক ছিলেন। তাদের মধ্যে একজন ছিল রামলাল, নাম পরিবর্তিত। রামলাল দেখতে সাধারণ, শান্ত, কম কথা বলা একজন মানুষ। বয়স আনুমানিক 45-50। সে প্রায়ই নাইট শিফটে ডিউটি করত। অরুণ প্রথম লক্ষ্য করেন কিছু অস্বাভাবিকতা। 1. অতিরিক্ত ঠান্ডা। রামলালের অ্যাম্বুলেন্সে যত গরমই থাকুক না কেন, ভেতরটা সবসময় অস্বাভাবিক রকমের ঠান্ডা থাকত, এসি চালু না থাকলেও। 2. রোগীদের অদ্ভুত প্রতিক্রিয়া। কয়েকজন গুরুতর অসুস্থ কিন্তু সচেতন রোগী যাদের রামলালের অ্যাম্বুলেন্সে আনা হতো, তারা প্রায় ডেলিরিয়ামের মতো কথা বলতো। যেমন, এই গাড়িতে আর কে আছে? চালকের পিছনে একটা কালো কিছু লেগে আছে, ও আমাকে চুপ থাকতে বলছে। স্টাফরা মনে করত রোগীর অবস্থার কারণে এমন হচ্ছে। 3. রামলালের অভ্যাস। সে কখনো হাসপাতালের ক্যান্টিনে যেত না। সবাই তাকে খেতে দেখেছে শুধু একটা কলা বা একটা বিস্কুট। সে বলতো তার ডায়াবেটিস আছে, বেশি কিছু খায় না। আর সে কখনোই তার হেলমেট খুলতো না, এমনকি গাড়ির ভেতর বসে থাকলেও। ঘটনা চূড়ায় ওঠে 2022 সালের 15ই অগস্ট। একটি গুরুতর অ্যাক্সিডেন্টের খবর আসে। এক তরুণী, জাহ্নবী, গুরুতর জখম নিয়ে রাস্তায় পড়ে আছে। নিকটবর্তী অ্যাম্বুলেন্স ছিল রামলালের গাড়িটি। ডাক্তার অরুণ এবং একজন নার্সকে নিয়ে রামলাল ঘটনাস্থলে যায়। মেয়েটিকে তাড়াহুড়ো করে গাড়িতে তোলা হয়। অরুণ প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। গাড়ি হাসপাতালের দিকে ছুটছে। হঠাৎ অরুণের নজর পড়ে রিয়ার ভিউ মিরারে। তিনি দেখেন রামলালের পাশের সিটে, যেটি সাধারণত খালি থাকে, একজন বৃদ্ধ মহিলা বসে আছেন। তিনি সম্পূর্ণ কালো কাপড় পরা, মুখ প্রায় আবৃত। অরুণ চমকে গিয়ে সরাসরি পেছন থেকে সেই সিটের দিকে তাকান। সেখানে কেউ নেই, কিন্তু আয়নায় তিনি সেই মহিলাকে স্পষ্ট দেখছেন, যিনি সরাসরি তার দিকে তাকিয়ে আছেন এবং আস্তে আস্তে মাথা নাড়ছেন, যেন না বলছেন। অরুণ ভয় পেয়ে যান। তিনি নার্সকে জিজ্ঞেস করেন, তুমি কি কিছু দেখছো? নার্সও তখন ব্যস্ত ছিল রোগীকে স্টেবিলাইজ করতে। সে তাকায় এবং হঠাৎ চমকে ওঠে। সে বলে, ডাক্তার সাহেব, ওই রোগীর অর্থাৎ জাহ্নবীর পাশে আরেকজন মহিলা বসে আছেন না? অরুণ তাকান, জাহ্নবীর পাশে কেউ নেই, কিন্তু নার্স দাবি করে সে স্পষ্ট দেখেছে এক বুড়ি মেয়েটির হাত ধরে বসে আছেন। এই বিভ্রাটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় তারা। জাহ্নবীকে ইমার্জেন্সিতে নেওয়া হয়, কিন্তু তার অবস্থা ক্রিটিক্যাল। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
পরের দিন অরুণের কৌতূহল ধাঁধায় পরিণত হয়। তিনি হাসপাতালের অ্যাম্বুলেন্স লগ বই দেখতে শুরু করেন। রামলালের নামে দীর্ঘ একটি লিস্ট রয়েছে, কিন্তু তিনি একটি অদ্ভুত মিল খুঁজে পান। গত 1 বছরে রামলালের অ্যাম্বুলেন্সে যে সমস্ত রোগী মারা গেছেন বা যাদের অবস্থা অত্যধিক খারাপ হয়েছিল, তাদের বেশিরভাগই ছিল তরুণ তরুণী। আর মজার ব্যাপার, প্রতিবার মৃত্যুর আগে বা পরে অন্য স্টাফ বা রোগীরা কেউ না কেউ গাড়িতে একটি অতিরিক্ত যাত্রী, এক বৃদ্ধ মহিলা বা এক অদ্ভুত ছায়া দেখার কথা বলেছেন, যা পরে অদৃশ্য হয়ে গেছে। অরুণ এক সিনিয়র নার্স সিস্টার মেরিকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। প্রথমে তিনি কিছু বলতে চাননি, কিন্তু পরে একদিন তিনি অরুণকে কোণঠাসা করে বলেন, তুমি রামলালকে নিয়ে খোঁজাখুঁজি করছো? বন্ধ করো। সে ভালো লোক, কিন্তু তার গাড়িটা ভালো না। অরুণ জিদ ধরে বসেন। শেষ পর্যন্ত সিস্টার মেরি তাকে এক ভয়ানক ঘটনা বলেন। 12 বছর আগে 2010 সালে এই হাসপাতালে তখন আরেকজন অ্যাম্বুলেন্স চালক ছিল, নামও ছিল রামলাল। সে ছিল খুবই দয়ালু, সৎ। একদিন তার বয়স্ক মা খুব অসুস্থ। তাকে নিয়ে সে এই হাসপাতালে আসছিল একটি সাধারণ ট্যাক্সি করে। পথে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। ট্যাক্সি চালক এবং রামলালের মা সাথে সাথে মারা যান। রামলাল গুরুতর জখম নিয়ে আমাদের এখানেই ভর্তি হয়। 3 দিন পর সে মারা যায়। মৃত্যুর সময় সে খুব অস্থির ছিল, বলছিল, মা মা কই, আমি ওকে বাঁচাতে পারলাম না, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি মানুষ বাঁচাবো। সিস্টার মেরি থামেন, তারপর আসতে বলেন, তার মৃত্যুর 1 বছর পর 2011 সালে হাসপাতালে একজন নতুন অ্যাম্বুলেন্স চালক যোগ দেয়। তার নামও রামলাল। দেখতেও প্রায় একই রকম, শুধু একটু বেশি বয়সী মনে হয়। সে বলে সে পূর্বের রামলালের দূর সম্পর্কের ভাই। অ্যাডমিন সব পেপারসে ঠিকই ছিল, কিন্তু আমরা যারা পুরনো স্টাফ, আমরা লক্ষ্য করলাম এই নতুন রামলাল সে কখনোই তার হেলমেট খোলে না। আর পুরনো রামলালের একটা বিশেষ দাগ ছিল, তার ডান হাতের কনুইয়ে একটা বড় দাগ, একবার আগুনে পুড়ে। অরুণ শিউরে ওঠেন, কারণ এই বর্তমান রামলালেরও ডান হাতের কনুইয়ে একই রকম একটা বড় দাগ রয়েছে। সিস্টার মেরি বলেন, আমরা বিশ্বাস করি আগের রামলালের আত্মা, সে ফিরে এসেছে তার কাজ শেষ করতে। সে মানুষ বাঁচাতে চায়, কিন্তু সমস্যা হলো সে মৃত। তার সাথে মৃত মানুষের আত্মার যোগাযোগ বেশি। আমরা মনে করি যে বৃদ্ধ মহিলাকে কেউ কেউ দেখে, সে হচ্ছে রামলালের মায়ের আত্মা, যে সব সময় তার ছেলের সাথে থাকে। আর যখন কোনো তরুণ রোগীর মৃত্যু আসন্ন হয়, তখন হয়তো অন্য আত্মারা বা মৃত্যু সেটা টের পায় এবং গাড়িতে দেখা দেয়। রামলাল হয়তো চেষ্টা করে তাদের বাঁচাতে, কিন্তু অনেক সময় সে পারছে না। আর যে রোগী মারা যায়, তার আত্মা হয়তো কিছুক্ষণের জন্য গাড়িতে থেকে যায়, আর আমরা সেটা দেখি। এই ঘটনা শোনার পর অরুণের মাথা ঘুরে যায়। তিনি রামলালকে এড়িয়ে চলতে শুরু করেন। চূড়ান্ত প্রমাণ আসে সেপ্টেম্বর মাসে। এক মধ্যরাত এক অ্যাক্সিডেন্টের কল আসে। এক যুবক গুরুতর রক্তক্ষরণ হচ্ছে। রামলালের অ্যাম্বুলেন্স যায়, সাথে ছিলেন একজন জুনিয়র ডাক্তার। ফেরার পথে গাড়ির ভেতর হঠাৎ যুবকটি জ্ঞান ফিরে পায় এবং ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করে, ওই বুড়িটা আমাকে ছুঁতে যাচ্ছে, ওই চালক, ওর মুখটা খুলে ফেল, ও মরার মতন দেখাচ্ছে। ডাক্তার সাহেব তাকান রামলালের দিকে। গাড়ির ভেতরের আলোয় তিনি দেখেন রামলালের হেলমেটের ভাইজার নিচে চালকের মুখ, তা যেন একটু ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ। তিনি খুলির আকার, চোখের গর্তগুলো অনুমান করতে পারছেন। তারপরই রামলাল মাথা নেড়ে হেলমেটটা সামলে নেয়। যুবকটি হাসপাতালে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মারা যায়। পরের দিন অরুণ ও সেই জুনিয়র ডাক্তার মিলে সিদ্ধান্ত নেন তারা হাসপাতাল কর্তৃপক্ষকে সব বলবেন। কিন্তু তার আগেই রামলাল নিজে এইচআরের কাছে তার রেজিগনেশন লেটার জমা দেয়। তার লেখা, আমার কাজ শেষ, আমাকে যেতে দিন। কর্তৃপক্ষ কিছুই বোঝে না। তারা চেক করে রামলালের ফাইল পুরোপুরি স্বচ্ছন্দ, সব পেপারস আছে। কিন্তু যখন তারা তার বাসার ঠিকানায় যান, সেই বাড়িতে অন্য লোক থাকে। তারা রামলাল নামে কাউকে চেনে না। তারা বলে এই ফ্ল্যাটটা তারা গত 5 বছর ধরে ভাড়া নিয়েছে। রামলাল শেষ দিন হাসপাতালে এসেছিল। অরুণ তাকে দেখেন। রামলাল অরুণের দিকে তাকায় এবং প্রথমবারের মতো একটু হাসে। সেই হাসিতে অস্বস্তিকর কিছু নেই, বরং এক প্রকার শান্তি আছে। সে আস্তে মাথা নাড়ে, যেন ধন্যবাদ জানায়। তারপর চলে যায়। তারপর থেকে কেউ তাকে দেখেনি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। অরুণ বলেন, এখনো কখনো কখনো, বিশেষত রাতের শিফটে, যখন কোনো অ্যাম্বুলেন্স অত্যধিক জরুরি কলে যায়, কিছু স্টাফ দাবি করেন তারা রেডিওতে রামলালের কণ্ঠস্বর শুনতে পান,
যেন সে অন্য চালকদের গাইড করছে। লেফট নাও, ট্রাফিক ক্লিয়ার, দ্রুত আসো। আর সবচেয়ে ভয়ঙ্কর, হাসপাতালের পুরনো অ্যাম্বুলেন্স গ্যারাজের সিসিটিভিতে মাঝে মাঝে রাত 3:15 পুরনো রামলালের মৃত্যুর আনুমানিক সময় একটি ঝাপসা ধোঁয়াটে ছবি ধরা পড়ে, যেখানে একটি খালি অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিটে এক ব্যক্তি বসে আছে আর তার পাশের সিটে এক বৃদ্ধা মহিলার আকৃতি। ছবিটি মাত্র 3-4 সেকেন্ড থাকে, তারপর নয়েজে ভরে যায়। অরুণের শেষ মেসেজ: আমি একজন ডাক্তার, বিজ্ঞানে বিশ্বাস করি, কিন্তু এই ঘটনা আমার সব বিশ্বাস ওলটপালট করে দিয়েছে। রামলাল ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে ফিরে এসেছিল মানুষ বাঁচাতে, কিন্তু মৃত্যু ও জীবনের মধ্যে যে সীমারেখা, সেটা সে অতিক্রম করতে পারেনি। সে হয়তো এখনও চেষ্টা করছে, অদৃশ্য থেকে। ভাবতে অদ্ভুত লাগে যে অ্যাম্বুলেন্সে আপনি যাচ্ছেন তার চালক হয়তো 12 বছর আগের এক মৃত মানুষ, যে আপনাকে বাঁচাতে চায়, কিন্তু তার পিছনে হয়তো মৃত্যুও লেগে আছে। রাত 10টার পর মুম্বাইয়ের রাস্তায় ছুটে চলা সেই সব অ্যাম্বুলেন্সের দিকে তাকাবেন। কখনোই জানেন না কে আপনাকে নিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 19 এখানেই শেষ করছি। ফেনীর নিষাদ এবং মুম্বাইয়ের রামলালের করুণ কাহিনী। এই ঘটনাগুলো আমাদের কি শেখায়? হয়তো শেখায় যে ভালোবাসা ও দায়িত্ববোধ শুধু জীবিতদের জন্য নয়, মৃত্যুর পরেও তা কেউ কেউ বহন করে বেড়ায়, এক ভয়ঙ্কর বা করুণ রূপে। আপনারা কেউ যদি এমন কোনো সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের ইমেল করুন ashoriri.ghost@gmail.com। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। কারণ মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।